দর্শক, আজকে এক সাবেক সচিব গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে উপদেষ্টাদের বিরুদ্ধে। তিনি বলেছেন যে ৮ জন উপদেষ্টা দুর্নীতিতে তাদের আকণ্ঠ নিবজ্জিত, এবং শুধু তাই না, গত ১৫ বছরে যে দুর্নীতি লুটপাট হয়ে গেছে তা এই ১ বছরে তার চেয়েও অধিকতর বেশি দুর্নীতি হয়েছে বলে তিনি সে অভিযোগ করেছেন। এ বিষয়ে কথা বলবেন আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ। তার আগে উনি কি বলেছেন সেটা আমরা একটু শুনে আসি। আজকে চেয়ারে বসছেন অন্তত ৮ জন উপদেষ্টার, আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। ১৫ বছরের দুর্নীতি, এটা যদি রেশিও করি ১ বছরে সেটার সংখ্যা ছাড়িয়ে গেছে। যে উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ টাকা পাওয়া গিয়েছে, ২০০ কোটি, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? বা আগামী দিনে যে সরকার আসছে, যে অঙ্গীকার নিয়ে আসছে, যে জুলাই সনদের ঘোষণা নিয়ে। জনাব শেখ ফরিদ, আপনি শুনলেন স্পষ্ট করে যে ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে চেতনার দর্শকদের শুভেচ্ছা। আপনি দেখেন, এগুলো আমরা তো আগে থেকেই বলে আসছি, তাই না? আপনার চ্যানেলে আমরা দুর্নীতি নিয়ে কথা বলে আসছি। এখন একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, মানে দায়িত্বপূর্ণ, যার এই কথার গুরুত্ব আমাদের কথার হচ্ছে অনেক বেশি, তিনি নিজেই বলেছেন যে ৮জন উপদেষ্টার, যাদেরকে আমি আদর করে অপদেষ্টা বলি, তাদের বিরুদ্ধে সরাসরি তিনি বলেছেন ৮ জনের বিরুদ্ধে তার কাছে তথ্য প্রমাণ রয়েছে। এবং তিনি শব্দটা কি ইউজ করছে দেখেন, সীমাহীন দুর্নীতি। আবারও বলছি, সীমাহীন দুর্নীতি শব্দটা তিনি ব্যবহার করেছেন, এবং সেই সাথে বলেছেন যে ১ বছরে যা না ঘটেছে, মানে ১৫ বছরে যা না ঘটেছে, ১ বছরে তা ঘটে গিয়েছে। এইরকম গুরুতর অভিযোগ তিনি করেছেন। এবং এই ঘটনাটা কিন্তু সত্য। এটা যদি সত্য না হতো, যেখানে কলিমুল্লাহ স্যার শুধুমাত্র, নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য যাকে গ্রেপ্তার করা হয়, এই লোককে গ্রেপ্তার করতেছে না কেন? এই লোকটি, এই সাবেক সচিব সাত্তার সাহেবকে গ্রেপ্তার না করার মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি যে অভিযোগটি এনেছেন তা সত্য। আর যদি মিথ্যা হয় তাহলে সেটা তাকে চ্যালেঞ্জ করুক, তাকে আদালতে নিক। কারণ তিনি যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটা অত্যন্ত মারাত্মক। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত, এরা ছলে বলে কৌশলে যেভাবেই আসুক না কেন, এরা দায়িত্বপ্রাপ্ত। এদের কাছে রাষ্ট্রের ক্ষমতা, এই যে ২০-২২ জন বা ২৪ জন রয়েছেন, তাদের মধ্যে ৮ জনই সরাসরি সীমাহীন দুর্নীতি করেছে। আমরা তো এও জানি যে মহা উপদেষ্টা নিজেও সীমাহীন দুর্নীতি করেছেন। তিনি তার সকল খাজনা মাপ, ট্যাক্স মাপ, তিনি তার আদালতে, তিনি ৫ আগস্টে তার শাস্তি হতো, ওই দিন তার রায় ছিল, সেই দিনই আওয়ামী লীগ সরকার বলেন আর ১৪ মহাজোট সরকার বলেন ক্ষমতায় ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। ওই দিনই কিন্তু রায় হলে, আর একদিন থাকলে তখন ডক্টর ইউনূসের জেলে থাকতে হতো। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি এসে প্রথমে তার সাজা আদালতের কোনো কিছু তোয়াক্কা না করে তিনি তা বাতিল করলেন। তিনি কি করলেন? জঙ্গিদের তো ছেড়েই দিয়েছেন, ওগুলো আমি আলাপ অন্য জায়গায় রাখলাম, আমরা উপদেষ্টাদের মধ্যেই থাকি। এই যে গুরুতর অভিযোগ, এটা তো নতুন কিছু না। ১৫০ কোটি টাকা, ২০০ কোটি টাকা, এবং আর এক এনসিপির যে আরেকজন মুখ্য, কি ওই যে দাড়িওয়ালা তানভীর ৪০০ কোটি টাকা, এবং কয়েকজনের বিরুদ্ধে দুদকে মামলা হওয়ার পরও তাদেরকে দুদক কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন, সেটা হলো, এই যে সাবেক সচিব সাত্তার বলেছেন তার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে, এবং তিনি দাবি করছেন যে ৮ জন উপদেষ্টা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। যদিও এখানে কি প্রমাণ আছে সেটা তিনি প্রকাশ করেননি, তাহলে এই দাবি জনাব শেখ ফরিদ আমরা কি সত্য ধরে নিব নাকি মিথ্যা ধরে নিব? আপনার সম্পর্কে কি বলবেন? আমাদের তো অনুমান আছে দুর্নীতি করেছে, এবং তিনি যে দাবি করেছেন সাবেক সচিব জনাব সাত্তার সাহেবের যে অভিযোগ, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন তার কাছে প্রমাণ রয়েছে, স্পষ্ট বলেছেন। এবং তার কাছে প্রমাণ না থাকলে প্রকাশ্য তিনি এইভাবে এই কথা বলতে পারেন না, কারণ তিনি জানেন এটা সত্য প্রমাণিত হইলেও তার জেল হতে পারে। সেই জায়গায় তিনি যদি মিথ্যা বলেন তাহলে তো তাকে মব ভায়োলেন্স করে মেরে ফেলবে, মব সন্ত্রাস করে তাকে মেরে ফেলবে। এটা তো তার কাছে মিনিমাম প্রমাণ ছাড়া তিনি এই কথা বলতে পারেন নাই। আমার ধারণা তার কাছে অসংখ্য প্রমাণ রয়েছে এদের এই মহাদুর্নীতির, সীমাহীন দুর্নীতির। তাই তিনি এত স্পষ্ট করে, এত সৎ সাহস নিয়ে এই কথাটা বলতে পেরেছেন। এছাড়া তো সম্ভব না। যেখানে আপনি একটা চাঁদাবাজের খবর ছাপতে পারেন না, যেখানে আপনি একটি সরকারের সমালোচনা করতে পারেন না পত্রিকা অফিস দখল করে, যেখানে আপনি একজন উপদেষ্টাকে প্রশ্ন করলে পরের দিন পত্রিকা অফিস দখল হয়ে যায়, সাংবাদিকদের চাকরি চলে যায়, ৩০০ সাংবাদিক অলরেডি জেলে রয়েছে,
সেই জায়গায় মনে করেন এই সাত্তার সাহেব যদি এই সচিব সাহেবের কাছে যদি তথ্য প্রমাণ না থাকে তাকে রাখবে, তারপরেও তো তাকে জেলে নিবে, এটা আপনি নিশ্চিত থাকেন, ওনাকে জেলে নিবে। আর জেলে যদি না নেয় বা তাকে যদি মিথ্যা প্রমাণ না করে, তাহলে সচিবেরা দোষী, সরি তাহলে এই 8 জন উপদেষ্টা নিঃসন্দেহে দোষী। এবং আমরা তো এটা জানি দুর্নীতি করেছে তাদের। যে ছেলে দেখলে মনে হয় যে একেবারে চৌথ আসমান থেকে নেমে আসা দরবেশ, সেই ছেলের নামে 400 কোটি টাকা দুর্নীতি, পিএস এর নামে 200, আর একে পিএস এর নামে 150, কই কাউকে তো সাজা দিতে দেখলাম না। কারণটা কি? কারণ হলে এরা তো আসলেই দুর্নীতির মধ্যে ডুবে আছে, এবং এদের দুর্নীতি করার জন্যই তো এরা আসছে এখানে, দেশি বিদেশি টাকা পয়সা লুটপাট করার জন্যই তো তারা এখানে আসছে। এরা তো রাজনীতিবিদ না, এরা আসছিল চাকরি নিতে। বাই চান্স এরা সরকারে চলে গেছে, সরকারের মানে মন্ত্রী পদমর্যাদায় চলে গেছে। আর একজন তো স্বপ্নে পাওয়া তাবিজের মতো, আর একজন তো ডক্টর ইউনূসের স্টাফ, ডক্টর ইউনূস তার অফিসের স্টাফকে বানিয়ে ফেলেছে মন্ত্রী। তো এগুলো তো বোঝাই যাচ্ছে যে এগুলো মহা দুর্নীতি করার জন্য করছে, দুর্নীতি করার জন্যই তারা এগুলো করতেছে। প্রতি মাসে 17 কোটি টাকা খরচ হয় এই ইউনূসের পক্ষে সোশ্যাল মিডিয়ায়, তার পক্ষে প্রোপাগান্ডা চালানোর জন্য, আর আমরা যারা তার সমালোচনা করি আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর জন্য। তো এটা তো সত্য। সাত্তার সাহেবের কাছে যদি দলিলপত্র না থাকতো, তিনি প্রকাশ্য দিবালোকে এই কথাগুলো বলতে পারতেন না। তার জান এমনি কত্রেমে, তার উপর যদি মিথ্যা হয় তাকে তো লাইফ টাইম জেল হয়ে যাবে, উনি যেটা ভালো করেই জানে। শুধু 8টা না, আমি মনে করি প্রত্যেকটা যারা উপদেষ্টা রয়েছেন প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত, শুধু 8টা না, প্রত্যেকে জড়িত। তদন্ত করলেই বোঝা যাবে যে কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়াবে। জি, ধন্যবাদ। হ্যাঁ, আপনি ইতিমধ্যে জানেন আসিফ নজরুল আমেরিকাতে বাড়ি কিনেছে কয়েক মিলিয়ন ডলার দিয়ে, এবং সাংঘাতিক ইলিয়াস সে প্রমাণ সহ উপস্থাপন করেছে আসিফ নজরুলের দুর্নীতির বিষয়ে, সে প্রমাণ দিয়েছে। এবং আরেক উপদেষ্টা জঙ্গি নেতা মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির, তিনি নাকি মিনিমাম 5 কোটি টাকা নিচ্ছে, কোনো ডিলই করেন না, সেই প্রমাণ ওই সাংঘাতিক ইলিয়াস কিন্তু হাজির করেছে। আপনার কথা সত্য যে প্রত্যেকটা উপদেষ্টা তার এপিএস ওপিএস এর মাধ্যমে এই দুর্নীতিতে তাদের আকণ্ঠ নিবজ্জিত, এবং তারা হাজার হাজার কোটি টাকা। এবং গোলাম মাওলা রনি পর্যন্ত সে একটা কথা বক্তব্য বলেছেন, যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে শেয়ার বাজার থেকে 1 লক্ষ কোটি টাকা এক বছরে চলে গেছে, যে এই টাকাটা তো কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। শুধু শেয়ার বাজার না ভাই, এই বাংলাদেশে রেমিটেন্সের হুন্ডির ব্যবসা এখন তাদের হাতে। আপনি দেখেন ওই যে 2000 টাকা প্রণোদনা মানে ভর্তুকি দিত সরকার, ওই যারা রেমিটেন্স পাঠাতো, 2% বাতিল করেছে। এবং এই হুন্ডির ব্যবসা সবগুলো নিয়ন্ত্রণ করতেছে এই এই মাহফুজেরা এবং জামাতের লোকেরা, এটা নিয়ন্ত্রণ করছে সম্পূর্ণ। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, গিয়ে দেখেন এই মুহূর্তে যে শেয়ার বাজার কারা নিয়ন্ত্রণ করতেছে। এখন তো দরবেশ সাহেব তো জেলে, যাকে দরবেশ বলা হয়েছে তিনি তো জেলে, তাহলে কে নিয়ন্ত্রণ করতেছে? আদম ব্যাপারীর রিক্রুটিং এজেন্সি কারা নিয়ন্ত্রণ করতেছে? এই দেশের বিমানের টিকিট কারা নিয়ন্ত্রণ করতেছে? এই দেশের হুন্ডি ব্যবসা কারা নিয়ন্ত্রণ করতেছে? এই জামাত, হেফাজত এবং এনজিও গ্রাম সরকার, এরাই তো নিয়ন্ত্রণ, এই উপদেষ্টারাই নিয়ন্ত্রণ করতেছে। যার একটা পিএস যে শুক্রে 8 দিন যাবত রাজনীতি করে, সে একটা অনিবন্ধিত এবং অপরিচিত মানে 3 দিনের সংগঠন, সেই সংগঠনে যোগ দিয়ে যে 400 কোটি টাকা মেরে দিয়েছে, তাহলে উপদেষ্টারা কত মেরেছে এটা তো সহজেই অনুমেয়। আপনার ড্রাইভার যদি আপনার 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 এপিএস পিএস যদি 150-200 কোটি টাকা মারে, তাহলে আপনি কত মারছেন? এটা তো পরিষ্কার যে হাজার হাজার কোটি টাকা, লাখো কোটি টাকার নিয়ন্ত্রণ তারা নিয়েছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ ব্যাংকের টাকা, রেমিটেন্সের টাকা, তারপর আপনার তদবিরের টাকা, এই যে বিভিন্ন সচিবালয় তদবির করছে, সরকারি চাকরি তদবির করতেছে, তারা মামলা বাণিজ্য করতেছে, তো এগুলো দুর্নীতিতে তারা সকলেই নিমজ্জিত। এবং এগুলো কিছুদিনের মধ্যে সব ওরাই প্রকাশ করবে, দেখবেন ইলিয়াস প্রকাশ করেছে, গোলাম মাওলা রনি প্রকাশ, এর আগে দেখবেন এই যে আপনি যে মাহফুজের কথা বললেন, তার ভাইয়ের নামে 6.5 কোটি টাকা বিদেশে তার ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকেছে। এগুলো এইভাবেই তো যাচ্ছে, এবং এগুলো ধরা পড়বে খুব শীঘ্রই, এগুলো ধরা পড়বে, এবং এদেরকে কাট করায় অবশ্যই দাঁড় করানো হবে, এবং তাদের শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে। এছাড়া তো তারা এই দেশের হত্যা, সন্ত্রাস, বিভিন্ন ভয়ঙ্কর কাজের সাথে জড়িত, এটা তো আমরা জানি। জি হ্যাঁ, প্রিয় দর্শক, একটা জিনিস বুঝলেন, জঙ্গি ইউনূসকে যদি রুখে না দাঁড়ান, তাহলে এই দেশের সর্বনাশ হতে আর বাকি থাকবে না। যতটুকু হয়ে গেছে, এখন যতটুকু আছে লেজ টেনে ধরা যায়। জঙ্গি ইউনূসকে রুখে দাঁড়ান। আপনাদেরকে এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।